শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শ্রাবণের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং অভিনেতা ও নাট্য নির্দেশক তপন হাফিজের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউয়ের রেডিয়াস সেন্টারের বেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার প্লাজায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী শিল্পের আলোয় বঙ্গবন্ধু। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কারু তিতাসের একক চিত্রকলা প্রদর্শনী ওয়াটার জার্নি। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি 7 মসজিদ রোডের গ্যালারি 21-এ অনুষ্ঠিত হচ্ছে তাজউদ্দিন আহমেদের জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন শিহাব শাহিনের পরিচালনায় ধারাবাহিক নাটক নিশ্চিত প্রেমের 7টি উপায়। ভাইয়া, কোনো সমস্যা? জি না না, আপনার সলিউশন পসিবল, কিন্তু প্রবলেম হচ্ছে যে এতগুলো মেয়ের সঙ্গে তো প্রেম করানোটা ঠিক ওইভাবে পসিবল, মানে কমসে কম মানে বছর লেগে যাবে। না না, মানে সবার সাথে তো না, বড়জোর একজনের সাথে। আসলে আমি ঠিক চয়েস করতে পারছি না, কিন্তু প্রেমটা আমার খুব জরুরি দরকার, খুব উদাস উদাস লাগে। রাত 8টা 20 মিনিটে দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আমি ডেলি প্রে করি যাতে আপনি আবার স্বাভাবিক হয়ে ওঠেন, ঠিক আগের মতো। দেখো প্রিয়া, মানুষ এক জীবনে চলার পথে অনেকগুলো মোড়ে এসে আটকায়। সে সমস্ত মোড় শেষ করে সে মানুষটা যখন একটা নতুন রাস্তায় উঠে দাঁড়ায়, তখন কিন্তু সেই মানুষটা আর আগের মতো থাকে না। রাত 9টায় প্রচার হবে ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9টা 40 মিনিটে থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। কি হয়েছে খালা? কি কি কে জানে বাইরে হাঁটাহাঁটি করছে? না, বাইরে তো ওই সময় কারো থাকার কথা, সবাই তো ঘুমিয়ে আছে। আমি কষ্ট শুনলাম। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে নাটক কমলা সুন্দরী। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কমলা সুন্দরী নাটকের নির্দেশক ও অভিনেতা তপন হাফিজ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি।
তো আগামীকাল তো শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা 7টায় কমলা সুন্দরী নাটকটি মঞ্চায়িত হবে এবং আগামীকাল এটার 61তম মঞ্চায়ন। তো অর্ধ শতাধিকেরও বেশি প্রদর্শনী মঞ্চায়িত হতে যাচ্ছে। অবশ্যই অনেক বড় ব্যাপার একটা মঞ্চ নাটকের জন্য। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা যারা থিয়েটারের মানুষ বা থিয়েটার চর্চাটা নিয়মিত করে থাকি, আমাদের কাছে সর্বোচ্চ আনন্দ হচ্ছে একটি নাটকের অধিক প্রদর্শনী। অতএব সেখানে 61তম মানে আমাদের জন্য অনেক বড় অনেক প্রাপ্তি। বড় ব্যাপার। এর আগেও যেহেতু অনেকবার প্রদর্শনী হয়ে গিয়েছে নাটকের, সেরকম প্রস্তুতি হয়তো নাই, তবু বলবো যে যেহেতু কালকে আপনার এটা প্রদর্শনী হতে যাচ্ছে, প্রস্তুতিটা কিরকম এখন পর্যায়ে? আসলে প্রতিটি শোয়ের আগে আমাদের প্রস্তুতি হচ্ছে আমাদের যেটাকে আমরা চূড়ান্ত মহড়া বলে থাকি, আর সেটা আমাদের বাধ্যতামূলক করতেই হয়। কস্টিউম, মিউজিক, প্রপ সমস্ত কিছু নিয়ে তারপর সেটা আমাদের মঞ্চে আমরা নিয়ে আসি। আচ্ছা, তো আমরা কমলা সুন্দরী এই নাটকটা বেশ জনপ্রিয় একটা গল্প আমরা জানি। তো নাটকটির আপনার নাট্যরূপ এবং নির্দেশনা তো আপনি দিয়েছেন, নাট্যরূপ কে দিয়েছে? নাট্যরূপ দিয়েছে আমার অত্যন্ত প্রিয় নাট্যবন্ধু আব্দুল হালিম আজিজ। আর এটি হচ্ছে ময়মনসিংহের লোকগাথার আমাদের অফুরন্ত ভাণ্ডারের একটি সম্পদ। দিজ ঈশানের হচ্ছে মূল গল্প আচ্ছা, এই কমলা সুন্দরী। তো সেক্ষেত্রে কমলা সুন্দরীর মূল প্রেক্ষাপটটা কি? গল্পের যে বিষয়বস্তুটা সেটা তো আমরা মঞ্চে যে দেখবই পুরো নাটকটা, কিন্তু মূল প্রেক্ষাপট বিষয়বস্তুটা কি? মূল প্রেক্ষাপটটা খুবই একটি মিষ্টি প্রেমের গল্প, একটি সরল প্রেমের গল্প। সে সময়ের তথাকথিত জমিদারের একটি মেয়ে, এবং জমিদার সে সময় চক্রান্তের শিকার হয়ে জমিদারি হারায়, তাতে করে মেয়েটিকে বনবাসে যেতে হয়। সেখান থেকে একটি রাজার কুমার, যার নাম প্রদীপ কুমার, যে চরিত্রে আমি অভিনয় করি, সেই কুমারের দৃষ্টিনন্দন সেই কমলা সুন্দরীর উপর থাকে এবং ভালো লাগা, ভালোবাসা, মানে স্বপ্নে কমলা সুন্দরী যেই ধরনের মানুষকে স্বপ্ন দেখেছে প্রেমে মানে পড়ার জন্য বা নিজের জীবন সঙ্গী করার জন্য, রাজকুমার সেই স্বপ্নের পুরুষ। তাকে রাখার পর সেখান থেকে রাজকুমার কমলা সুন্দরীকে তার রাজ দরবার নিয়ে যায় এবং খুবই ট্রেডিশনাল, যে রাজা খুব সহজেই সেটা মেনে নেন না, একসময় গিয়ে মেনে নেন, আবার তারপরে সেটা একটা মানে রূপকথার গল্পের মতোই আমরা এই গল্পটা বলা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে যখন একটা গল্প আপনার নাট্যরূপ দেওয়া হয়, অনেক কিছু সংযোজন বিয়োজন করতে হয়, এই নাটকেও নিশ্চয়ই হয়েছে, সেটা যদি একটু বলতেন। অনেক সংযোজন বিয়োজন করতে হয়। নির্দেশকের মূল কাজটি হচ্ছে এটি, যে একজন নাট্যকার তার ভাবনা থেকে নাটকটি লিখে থাকেন, সেখানে অনেক আবেগ ওনার থাকে, সেটা অনেক ডিউরেশন বড় থাকে কিংবা অনেক ছোট থাকে, সেটা নাট্যকার উপর ডিপেন্ড করে। আর নির্দেশক সেটিকে আবার মঞ্চে আনার জন্য মঞ্চ উপযোগী করে তোলে। দর্শকের পয়েন্ট অফ ভিউ, মঞ্চের যে সীমাবদ্ধতা আছে তার মধ্যে তার পরিকল্পনা, তাতে করে অনেক সংযোজন বিয়োজন করে একটি নাটক মঞ্চে আসে। আচ্ছা আচ্ছা, তো এই নাটকে কারা কারা অভিনয় করেছে এবং তারা কেমন করেছে তাদের কথা শুনি। 61তম প্রদর্শনী যেহেতু নিশ্চয়ই ভালো করছে এবং দর্শক নন্দিত হয়েছে বলে আমরা 60 পেরিয়ে 61তে এসেছি। একজন নির্দেশক হিসেবে আপনার কাছে কি মনে হয়েছে, তারা কেমন করছে? খুবই ভালো করছে এবং আমরা এই নাটকটি নিয়ে শুধুই ঢাকা নয়, ঢাকার বাইরে, দেশের বাইরে বহু নাট্য উৎসবে মানে থিয়েটার ফেস্টিভ্যালে আমরা অংশগ্রহণ করেছি এবং সমস্ত জায়গায় আমাদের মানে ময়মনসিংহের লোকগাথার আমাদের লোকজ রসের অনেক দর্শক রয়েছে পৃথিবীতে, যে আমাদের লোকজ দেখতে চায়, আমাদের গ্রাম বাংলার সেই সুর, সেই গল্প, এগুলো দেখতে চায় মানুষ। আচ্ছা, তো আমাদের দেশে তো রেসপন্স অনেক হয়েছে, যেহেতু অনেকবার মঞ্চন হয়েছে, অনেক ভালো রেসপন্স পেয়েছেন আপনি বললেন। দেশের বাইরেও তো গিয়েছে, কোথায় কোথায় যাওয়া হয়েছে কমলা সুন্দরী নিয়ে? আসলে আমাদের দেশের নাট্যদলগুলোর প্রধানত ভারত কেন্দ্রিক নাট্য উৎসবেই আমরা যেয়ে থাকি সাধারণত। সেক্ষেত্রে ত্রিপুরা গেছি আমরা কমলা সুন্দরী নিয়ে, আমরা কলকাতায় গেছি, আমরা দিল্লিতে গেছি। আচ্ছা, অনেক ফেস্টিভ্যাল। সেখানকার রেসপন্স কেমন ছিল? খুবই ভালো। যে বললাম, আমাদের দেশে তো এক ধরনের বিশেষ ক্ষোধ আমাদের রয়েছে আমাদের মাতৃ মানুষের সুর আর গল্পের প্রতি, কিন্তু বহির্বিশ্বের মানুষের কাছে আরো বেশি তার মানে চাহিদা রয়েছে, যে বাংলাদেশের হেরিটেজ মানে লোকজ, আমাদের যে লোকজ শিল্প, মানুষ দর্শক খুবই আনন্দ করে এই প্রদর্শন উপভোগ করে থাকে। আচ্ছা, আর এই নাটকের পেছনে আরো যারা যারা আছে, সেট ডিজাইন, লাইট ডিজাইন, কোরিওগ্রাফার, তাদের নামটা একটু শুনি। এই নাটকে আমাদের সেট ডিজাইন করেছে আমাদের অত্যন্ত প্রিয় নাট্যবন্ধু আমিনুর রহমান আজম, এবং লাইট ডিজাইন করেছে বাংলাদেশের আলোর জাদুকর ঠান্ডু রায়হান, আচ্ছা, আরণ্যক নাট্য দলের সদস্য। আর কস্টিউম করেছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাট্যকলা বিভাগের প্রধান আমাদের খায়রুজ্জাহান মিতু, আর নির্দেশনার দায়িত্ব তো আমি পালন করেছি। আচ্ছা, তো যেহেতু এটা রূপকথার গল্পের মতোই এই নাটকটা, তো আমাদের দেশের এখনকার প্রেক্ষাপটে এই নাটকটা আসলে কতটুকু যথাযথ, কি মনে হয় আপনার? খুবই যথাযোগ্য আমার কাছে। কেন মনে হয়? এই কারণে যে বিশ্বায়নের ফলে যখন আমাদের সংস্কৃতি প্রায় মানুষ ভুলতে বসছিল, ঠিক ওই সময় কিন্তু মঞ্চে এনেছি আমি কমলা সুন্দরী। কমলা সুন্দরী নাট্যতীর্থের প্রথম মঞ্চ প্রযোজনা, এবং 2005 সালে
আমরা এটিকে মঞ্চে এনেছি। তখন এই স্যাটেলাইটের বিশ্বায়নের ফলে মানুষ আমাদের হেরিটেজ ভুলতে বসছিল, ঠিক ওই তাগিদে তখন আমি কমলা সুন্দরী মঞ্চে এনেছি এবং 61তম তো পেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট মঞ্চায়নটা কোথায় হয়েছিল? বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চ। তখনকার রেসপন্স কি ভালো ছিল এখনকার মতো? একেবারে উপচে পড়া ভিড় থাকতো সবসময়। আচ্ছা, কমলা সুন্দরী মানেই হচ্ছে মানে মিলনায়তন পূর্ণ। তো আগামীকাল যে মঞ্চন হবে সেটার জন্য অনেক অনেক অভিনন্দন এবং চাচ্ছি যে আগের থেকে অনেক বেশি রেসপন্স এবার আপনারা পাবেন। নিশ্চয়ই। আচ্ছা, এবার চলে আসি নাট্যতীর্থের অন্যান্য প্রযোজনায়। বর্তমানে আরো কি কি প্রযোজনা চলছে? এবার 12 বছর চলছে দলে। আচ্ছা আচ্ছা, আগামী 1 ডিসেম্বর আমাদের যুগপূর্তি হবে। আচ্ছা, তো এই 12 বছর আমাদের 11টি প্রযোজনা আমরা মঞ্চে এনেছি দর্শকের কাছে। ময়মনসিংহের লোকগাথার কমলা সুন্দরী, ঋষি সম্প্রদায় নিয়ে আমাদের একটি নাটক আছে ঋষি কাব্য। ঋষি বলতে সাধারণত মানুষ মনীষী ঋষিদের বুঝে থাকেন অথবা জোতা সেলাই করে মুচিদের বুঝে থাকেন, আসলে কিন্তু তা নয়। ঋষি একটি সম্প্রদায়, যে সম্প্রদায়টি গবাদি পশু মরে গেলে তার চামড়াটা নিত এবং ওটাকে ফেলে আসতো। আচ্ছা, সেই সম্প্রদায়টা প্রায় বিলীনের পথে, সেই তাগিদ থেকে আমি ঋষিকাব্য মঞ্চে এনেছিলাম। তারপরের প্রোডাকশন হচ্ছে আমাদের উৎপল দত্তের দ্বীপ। যখন আমি এবং নাট্যতীর্থ অনুভব করলাম যে পুরো পৃথিবীতে মানুষের মধ্যে মানুষের যে অস্থিরতা, যে রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত, তার মূল কারণ হচ্ছে সমবন্টন নেই আমাদের। তো সেই তাগিদে উৎপল দত্তের একটি গুরুগম্ভীর পাণ্ডুলিপি আছে, সেটি হচ্ছে দ্বীপ, যেখানে উৎপল দত্ত খুব নিবিড়ভাবে মানব জীবনের সমবন্টনকে পর্যালোচনা করেছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা মঞ্চে এনেছি আমাদের মুক্তিযুদ্ধের আমাদের সবচেয়ে বড় অহংকার বীরাঙ্গনা মাদের নিয়ে। তাদের নিয়ে একটি গল্প আছে সাধনা আহমেদের, ফাগুন শেষে। তারপরে মঞ্চে এনেছি আমরা আমাদের চলন বিল, যে বিল একসময় সাগরের আকার ধারণ করতো, সেই চলন বিলের বুক চিরে এখন গাড়ি চলে। এটা আমাদের ভারসাম্যহীনতায় ভুগছি আমরা, সেই তাগিদে চলন বিল আমরা মঞ্চে এনেছিলাম। এবং সর্বশেষ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কালটি মঞ্চে এনেছি। আচ্ছা আচ্ছা, মানে অনেকগুলো উল্লেখযোগ্য প্রযোজনা আছে নাট্যতীর্থের। তো সেই 12 বছর আগে ডিসেম্বরে 12 বছর পূর্তি হতে যাচ্ছে এবং আপনি হচ্ছে নাট্যতীর্থের দলপ্রধান এবং প্রতিষ্ঠাতা। তো কিভাবে এবং কোন লক্ষ্য নিয়ে এই নাট্যতীর্থ আপনারা প্রতিষ্ঠা করেছিলেন? আসলে যে কোনো নাটকের দল, আমার যেটা ব্যক্তিগত অভিমত, যে কোনো পরিকল্পনা করে হয় না, এটি একটি স্রোতের মধ্যে দিয়ে তৈরি হয়। আমরা সংস্কৃতির মানুষ যারা আছি, কখনো এখানটায় সংস্কৃতি চর্চা করছি, এই স্রোত ঠেলে হয়তো আরেক জায়গায় আমাকে নিয়ে যায়। তেমনি আমি এর আগে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলে ছিলাম। সেখান থেকে যখন 2004 সালে মানে আমি অব্যাহতি নিলাম, তারপর থেকে আবার নাট্যতীর্থে জন্ম হলো। এক ঝাঁক তরুণ নাট্যবন্ধুদের একাত্মতা ঘোষণা করে আমরা নাট্যতীর্থে জন্ম দিয়েছিলাম, যে সত্যিকার অর্থে যে আমাদের যে দেশীয় রাজনৈতিক বা রাষ্ট্রীয় যে সংকট আছে সেই নিয়ে আমরা কাজ করব। তাই তাগিদে এই প্রোডাকশনগুলো মঞ্চে এনেছি। কাজ এবং 12 বছর ধরে কাজ চলছে, লম্বা সময় ধরে কাজ করে যাচ্ছেন। তো এই নতুন বছরে এসে নতুন পরিকল্পনা কি আছে? নাট্যতীর্থকে আরো কিভাবে করে নতুন করে সাজাতে চান? আমরা নাট্যতীর্থ এই 12 বছর 2টি নাট্য উৎসব করেছি মাত্র। সেটি হচ্ছে আমরা প্রথম উৎসব করেছি রজত যুগ রজত সমান সুবর্ণ জয়ন্তী। 2টি নাটকের এই 25তম প্রদর্শনী ছিল আমাদের দলের, দ্বীপ আর এই কমলা সুন্দরীর। 2টি নাটকের 25, একদিন এই দ্বীপ করেছি, একদিন কমলা সুন্দরী করেছি। তারপরে একটি উৎসব আমরা করেছি 2013 সালে, পঞ্চদশের পঞ্চদিন। সেখানে 5টি দলের 5টি নাটকের প্রত্যেকটা 50তম প্রদর্শনী হয়েছে ওই উৎসবে। আচ্ছা, এইবার যুগপূর্তিতে আমরা আরেকটি উৎসব ভাবনা, আমাদের একটু ব্যতিক্রমী ভাবনা আছে। এই মুহূর্তে বলতে চাই না, কারণ উৎসবের ভাবনাটাই হচ্ছে মূল। ভাবনাটা প্রকাশ হয়ে গেলে উৎসবের মজাটা থাকে, সেটা সারপ্রাইজ থাকলো আমাদের জন্য। সত্যি তাই। আচ্ছা, তো নাট্যতীর্থ তো আছে, পাশাপাশি আপনার নির্দেশিত অন্যান্য দলের কিছু নাটক আছে, সেগুলো একটু আমরা জানতে চাচ্ছি কি কি সেগুলো। সেটি হচ্ছে শিল্পকলার হয়ে আমি 2টি নাটক ডিরেকশন দিয়েছি, একটি নবাবগঞ্জ দোহার কলেজের জন্য আর একটি মিরপুর বাংলা কলেজের জন্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান যে মহাপরিচালক আছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বরেণ্য নাট্যজন লিয়াকত আলী লাকী, উনি আসার পরে সংস্কৃতির যে এক ধরনের কি বলবো যে গতি, এই গতিটা আমরা কখনোই দেখতে পাইনি। মানে আপনি ভাবতে, শিল্পকলার এখন কর্মযজ্ঞ আপনি ভাবতেই পারবেন না, মানে এই পরিমাণ কর্মযজ্ঞ প্রতিদিন মনে হয় যে কোনো না কোনো অনুষ্ঠান লেগে আছে এরকম। তারই তাগিদে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাট্য নির্মাণ হয়েছিল, সেটি একটি নাটক আমি নির্মাণ করেছি। আরেকটি হয়েছিল সাহিত্য নির্মাণ
নির্ভর নাটক, তার একটি ডিরেকশন আমি দিয়েছিলাম। এছাড়া আমাদের বন্ধু দল নাটকের নাট্যরূপ দিয়েছেন আব্দুল হালিম আজিজ, তার একটি দল আছে দৃষ্টিপাত নাট্য দল, সেই দলে সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপিন নিয়ে আমি একটি ডিরেকশন দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো যেহেতু মঞ্চেরই মানুষ, আপনি মঞ্চেই কাজ করছেন, টিভি নাটকে কি কাজ করা হয়েছে? টিভি নাটকে কাজ করা হয়েছে মানে আগে অনেক কাজ করেছি, কিন্তু এখন থিয়েটার নিয়ে এতটা সময় ব্যয় করতে হয় যে আসলে পেরে ওঠা যায় না। আচ্ছা, এবং নির্দেশনা, অভিনয়, একটা নাটকে যখন দুটো একসাথে করছেন, যেমন কমলা সুন্দরীতে আপনি নির্দেশনা দিচ্ছেন, সেই সাথে অভিনয় করছেন, সেটা কতটুকু কঠিন হচ্ছে? অনেক কঠিন, অনেক কঠিন। এক অর্থে আমরা খুব দুর্ভাগ্যবান যে আমাদের দেশে শুধু নির্দেশনার কাজটি করার জন্য আমাদের সুযোগ হয় না। আচ্ছা, আমাদের যে নির্দেশক, তাকেই দলের প্রধান হতে হয় বা সংগঠক হতে হয়, তাকে অভিনেতা হতে হয়, তাকে আবার অর্গানাইজার হতে হয়, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে সেটা মঞ্চে আনতে হয়। এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুর্ভাগ্যবান। আর সৌভাগ্যবান হচ্ছে ওই অর্থে যে আমরা সেই পরিশীলিত মানুষ যে আমরা সমস্ত কাজটা শিখেই ডিরেক্টর হই। আচ্ছা, আমরা অভিনয়টা জানি, আমরা সেটটা জানি, প্রপস জানি, কস্টিউম জানি, লাইট জানি, তারপর ডিরেক্টর হই, যেটা অন্য দেশের ডিরেক্টররা হয় না। অন্য দেশের ডিরেক্টর শুধুমাত্র ডিরেকশন করে, অ্যাক্টররা শুধু অ্যাক্টিং করে। আচ্ছা, আর আমরা হচ্ছে যে আমাদের একজনকে অনেক কাজ করতে হয়, জি, এই দুটি পরিপূরক। আচ্ছা আচ্ছা, তো কথা বলতে অনেক ভালো লাগলো। আপনার সকল কাজে সাফল্য কামনা করছি এবং আবারও আগামীকাল কমলা সুন্দরী যে মঞ্চন, সেটারও সাফল্য কামনা করছি এবং শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভির সকলকে ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। প্রিয় দর্শক, আপনার মঞ্চে নাটক দেখুন, আমাদের উৎসাহিত করুন। আগামীকাল বাংলাদেশ শিল্পকলা স্টুডিও থিয়েটার হলে কমলা সুন্দরী 61তম প্রদর্শনী আছে, আপনারা আসুন, ভালো লাগবে নিশ্চয়ই। আবারও দেখা হবে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।